দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে হত্যা করে প্রায় একদলীয় ও এক ব্যক্তির স্বৈরশাসন জাতির কাঁধে চেপে বসেছে। এটা করা হয়েছে কারসাজি ও জবরদস্তির মাধ্যমে। ইচ্ছে মতো সংবিধান বদল করে সেই সংবিধানে দোহাই দিয়ে বিনা ভোটে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা ক্ষমতা দখল করেছে। নির্বাচনকে জালিয়াতিপূর্ণ তামাশায় পরিণত করা হয়েছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ৩০০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ১৫৩ আসন তারা ভোটের আগেই ভাগ বাটোয়ারা করে নিয়েছিলেন। বিএনপিকেও তারা এর এক ভাগ দিতে চেয়েছিলেন। আমরা আসন ভাগাভাগি চাইনি। আমরা চেয়েছি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, যেখানে মানুষ ভোট দিতে পারবে। তেমন নির্বাচন নিশ্চিত করতেই আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছিলাম। সকলের সামনে পরিষ্কার হয়ে গেছে যে এ দাবি কত সঠিক ছিল। জনগণের ভোট, অনুমোদন ও সমর্থন ছাড়া ইতিমধ্যে তামাশার সংসদ ও ক্ষমতা দখলকারী একটি অবৈধ সরকার গঠন করা হয়েছে। এই সরকার ও সংসদ বৈধ জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত হয়নি। এই সংসদের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, সাধারণ বিরোধী দলের নেতা কেউই জনগণের ভোটে নির্বাচিত হয়নি। জনপ্রতিনিধিত্বহীন সরকারের প্রধানমন্ত্রী ও বেশিরভাগ মন্ত্রী হয়েছেন ভোট ছাড়া। এরা কেউই নির্বাচিত নন। ইচ্ছে মাফিক রদবদল করা সংবিধানের ধোঁয়া তুলে আইনের ফাঁকে এদেরকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে। এরা এক সময় বলতেন সংবিধান তারা বদল করেছেন জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য, অথচ তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তাদের ভোট ও সমর্থন ছাড়াই তথাকথিত সংসদ ও অবৈধ সরকার গঠন করেছে। দেশবাসীর সঙ্গে এত বড় প্রতারণার পর তাদের মুখে আর জনগণের কথা শোভা পায় না। ১৯৭৫ সালে এরা গণতন্ত্র হত্যা করে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছিল। জনগণের সম্মতি ও অনুমোদন ছাড়া সরকার ও সংসদের মেয়াদ বাড়িয়ে নিয়েছিল। তাদের দলের নেতাকে জনগণের ভোট ছাড়াই রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করে ঘোষণা করেছিল যেন তিনি নির্বাচিত। একই ধারায় এবার তারা ভোট ছাড়াই তামাশার সংসদ ও অবৈধ সরকার গঠন করেছে। এরা কেউ নির্বাচিত নন, যেন তারা নির্বাচিত। এই নির্বাচিত বলে গণ্য ব্যক্তিদের দিয়ে গঠিত সরকার ও সংসদ আর যাই হোক গণতান্ত্রিক যে হতে পারে না তাতে কোনো সন্দেহ নেই। যারা নির্বাচনের নামে প্রহসন করে জনগণের ভোট ছাড়াই সংসদ ও সরকার গঠনের মতো জোচ্চুরি করেছে, তারাই আবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের গণদাবি এই অজুহাত মানতে চায়নি যে তারা নির্বাচিত নয়। অথচ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আওয়ামী লীগ এক সময় আন্দোলন নামে যে ভয়াবহ নৈরাজ্য
ও সন্ত্রাস সৃষ্টি করেছিল তা কারো অজানা নয়। আসলে চরম সুবিধাবাদী এই দলটি যখন যেটাই তাদের কাছে সুবিধাজনক মনে হয় তারা তখন সেটাই বলে এবং করে। আবার সুবিধা না হলে তারা এর চরম বিপরীত অবস্থান নিতেও সামান্যতম লজ্জাবোধ করে না। বাংলাদেশের জনগণ এই সুবিধাবাদী ও প্রতারণার রাজনীতির স্বরূপ হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন, তাই তারা ওদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। গত ৫ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসনের আয়োজন করা হয়েছিল, দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে তা বর্জন করেছে। শতকরা ৫ জন ভোটারও ভোট কেন্দ্রে যাননি। আওয়ামী রাজনীতির এত বড় বিপর্যয় ও এমন শোচনীয় পরাজয় সাম্প্রতিককালে আর কখনো ঘটেনি। তারা যে কতটা গণবিচ্ছিন্ন, তাদের গণভিত্তি যে কতটা দুর্বল, তা তারা সারা দুনিয়ার সামনে হাতে কলমে প্রমাণ হয়ে গেছে। যদি দেশের জনগণ তাদের শক্তির উৎস হতো এবং যদি তাদের রাজনৈতিক অস্তিত্বে শেকড় বাংলাদেশের অভ্যন্তরে থাকত, তাহলে তারা নিজেদের ভুল শুধরে নিতেন, জনগণকে আস্থায় নিতেন, সকল রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংকটের সুরাহা করে একটা সমঝোতায় পৌঁছতেন। কিন্তু তারা বাস্তবতা থেকে আরো দূরে সরে গিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। সন্ত্রাস ও অস্ত্রের শক্তির উপর ভর করে অবৈধ শাসনকে প্রলম্বিত করতে চাইছেন। চক্ষু লজ্জা সম্পূর্ণ বিসর্জন দিয়ে গলাবাজি এবং জনগণ ও রাজনৈতিক দলগুলোকে হুমকি ধমকি দিয়ে চলেছেন। প্রতিদ্বন্দ্বী সকল পক্ষ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ও দল সমূহকে নিশ্চিহ্ন করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার অপকৌশল গ্রহণ করেছেন। এর মাধ্যমে তারা সংকটকে আরো গভীর ও প্রলম্বিত করছেন। শুধু সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন দুর্বলের প্রতিশোধ ভয়ঙ্কর, পরাজয়ের গ্লানি ভয়াবহ, অক্ষমতার জিঘাংসা মারাত্মক। সম্পূর্ণ গণবিচ্ছিন্ন ও জনগণ কর্তৃক বর্জিত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। তারা একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে, অপরদিকে দলীয় সন্ত্রাসীদের সারা দেশে লেলিয়ে দিয়েছে। জনগণ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিপক্ষকে নির্মূল করার এমন নিষ্ঠুর তাণ্ডব ও ভয়ঙ্কর হত্যাযোগ্য স্বাধীনতা পরবর্তী আওয়ামী বাকশালী শাসন আমলের পৈশাচিক বর্বরতাকেও হার মানিয়েছে। বিরোধী দলের নেতা কর্মীদের তালিকা করে বেছে বেছে খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা, আটক করে গুলি চালিয়ে বা নির্মম দৈহিক বিচার বহির্ভূত হত্যা, আটক করে গুলি চালিয়ে বা নির্মম দৈহিক নির্যাতনে পঙ্গু করে দেয়া এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তারা দেশকে পাইকারি হত্যাকাণ্ডের এক আতঙ্কিত জনপদে পরিণত করেছে। খুনি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলা হয়েছে রাজনৈতিক নেতা কর্মীদের দিয়ে।
এক একটি ঘটনায় হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হচ্ছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের যখন যাকে খুশি গ্রেফতার, নির্যাতন চালিয়ে ওই মামলার আসামি দেখানো হচ্ছে। নির্যাতন ও হেনস্থা ছাড়াও চলছে গ্রেফতার বাণিজ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় দপ্তরে এ পর্যন্ত যে খুন, গুম, নির্যাতন ও গ্রেফতারির হিসেব, তালিকা ও নাম ঠিকানা এসেছে তা আমি এখন আপনাদের মাধ্যমে তুলে ধরছি। এই হিসাব গত ২৬ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত মাত্র এক মাসের। প্রাপ্ত এই পরিসংখ্যান অনুযায়ী এ সময়ে সারা দেশে প্রায় ৩০০ রাজনৈতিক নেতাকর্মী খুন ও গুম হয়েছে। ঠাকুরগাঁও জেলায় যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বিএনপি ও জাতীয়তাবাদী ছাত্র দলের মোট ৪ জন থানা পর্যায়ের নেতা। দিনাজপুর জেলায় ৫ জন নিহত হয়েছেন। নীলফামারীতে বিএনপি, ছাত্রদল ও যুব দলের স্থানীয় নেতা কর্মী সহ ৬ জন নিহত ও ৯ জন গুম হয়েছে। যারা গুম হয়েছেন তারা সকলেই বিএনপি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা। লালমনিরহাটে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ৪ জন নেতা কর্মী সহ মোট ৬ জন আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। রংপুরে যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ২ জন নিহত হয়েছে। কুড়িগ্রামে ২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসী ও যৌথ বাহিনীর গুলিতে গাইবান্ধায় নিহত হয়েছেন ৬ জন। এদের বেশিরভাগই জামায়াত শিবিরের স্থানীয় নেতা কর্মী। গুম হয়েছেন স্থানীয় বিএনপির ২ জন নেতা সহ ১১ জন। জয়পুরহাট জেলায় আওয়ামী সন্ত্রাসী ও যৌথ বাহিনীর গুলিতে ১২ জন নেতা কর্মী নিহত হয়েছেন। বগুড়ায় আওয়ামী সন্ত্রাসী ও যৌথ বাহিনীর গুলিতে জাতীয়তাবাদী যুব দলের ৩ নেতা কর্মী সহ নিহত হয়েছেন ৫ জন। স্থানীয় বিএনপির ৭ জন স্থানীয় নেতা কর্মী সহ ১৯ দলীয় জোটের ১৩ জন নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। নওগাঁয় নিহত হয়েছেন বিএনপির ইউনিয়ন পর্যায়ের এক নেতা সহ ১৯ দলের ২ জন। রাজশাহী পৌর ছাত্র দলের যুগ্ম সম্পাদক সহ জেলায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ২ জন ছাত্র নেতা। নাটোরে নিহত ২ জন ছাত্র দল ও যুব দলের স্থানীয় নেতা। বিএনপি, ছাত্রদল ও যুব দলের স্থানীয় ৭ নেতা কর্মী সহ সিরাজগঞ্জ জেলায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। পাবনা জেলায় বিএনপি ও যুব দলের থানা পর্যায়ের ৬ নেতা কর্মী সহ ৭ জন নিহত হয়েছেন যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে। মেহেরপুরে যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত ৭ জনের মধ্যে ৬ জন বিএনপি ও যুবদল নেতা। অপরজন জামাতে ইসলামীর জেলা আমির তারেক মোহাম্মদ সাইফুল হক। কুষ্টিয়া জেলা বিএনপির ৪ জন গুরুত্বপূর্ণ নেতা আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে
বিএনপির এক নেতা সহ ১৯ দলের ২ জন নিহত হয়েছেন চুয়াডাঙ্গায়। ঝিনাইদহে যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ১৯ দলের ১ জন, আরও ২ জন গুম হয়েছেন। ছাত্র দলের জেলা সহসভাপতি কবির হোসেন পলাশ ও থানা পর্যায়ের এক যুবদল নেতা সহ মোট ৪ জন যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন যশোর জেলায়। মাগুরা ও বাগেরহাট জেলায় ছাত্রদল ও যুবদলের ২ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদলের স্থানীয় পর্যায়ে ৪ জন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে খুলনা জেলায়। গুম হয়েছেন ১ জন। সাতক্ষীরায় বিএনপি ও যুবদলের ৫ জন নেতা সহ ২৭ জন যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে। গুম করা হয়েছে স্থানীয় পর্যায়ে ৩ বিএনপি নেতা সহ ৬ জনকে। যারা নিহত ও গুম হয়েছেন তাদের বেশিরভাগই জামাত শিবিরের স্থানীয় নেতা কর্মী। পটুয়াখালীতে একজন বিএনপি নেতা ও পিরোজপুরে ১৯ দলীয় জোটের একজন কর্মীকে গুলি করে হত্যা করা হয়। কিশোরগঞ্জে এক বিএনপি নেতাকে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে ও মুন্সিগঞ্জে যৌথ বাহিনী গুলি করে ছাত্রদলের এক নেতাকে হত্যা করে। ঢাকা মহানগরীতে এই ১ মাসে কেবল বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ ২১ জন নেতাকে বিভিন্ন স্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নিয়ে গিয়ে গুম করে ফেলেছে। সিলেটে গুম হয়েছে ছাত্রদলের নেতা কর্মী সহ ৩ জন। কুমিল্লা জেলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের ৩ নেতা কর্মী সহ ৪ জন নিহত হয়েছেন। গুম করা হয়েছে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন পারভেজকে। চাঁদপুর জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন ১৯ দলের মোট ২৩ জন। এদের মধ্যে ২১ জনই বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের স্থানীয় নেতা কর্মী। ফেনীতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের স্থানীয় ৫ নেতাকর্মী সহ ৯ জন নিহত হয়েছে যৌথ বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে। নোয়াখালীতে বিএনপি ও ছাত্রদল নেতা সহ ১৯ দলের ১১ জন নিহত হয়েছে। লক্ষ্মীপুরে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের ভয়াবহ তাণ্ডবে ২০ জন নিহত হয়েছেন। তাদের প্রায় সবাই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা। গুম করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল সহ ২ জনকে। চট্টগ্রাম জেলায় ১ মাসে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ৮ স্থানীয় নেতাকর্মী সহ ১৫ জন যৌথ বাহিনীর গুলি ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। গুম করা হয়েছে ৩ জনকে। বিএনপি, ছাত্রদল, যুবদলের ১৭ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে কক্সবাজার জেলায়।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরে সংগৃহীত তথ্য অনুযায়ী মাত্র 1 মাসেই বিরোধী দলের 242 জন নেতাকর্মীকে হত্যা ও 60 জনকে গুম করা হয়েছে। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। রাজনৈতিক নেতাকর্মীদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ধরে নিয়ে গিয়ে বিনা বিচারে হত্যা ও গুম একটি সভ্য সমাজে চলতে পারে না। আমি 2টি ঘটনার কথা বলবো। গত 28 জানুয়ারি বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। তাকে র্যাবের হাতে দেয়া হয়। র্যাব তাকে পল্টন থানায় হস্তান্তর করে। বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন রাতে থানায় গিয়ে তৌহিদের উপস্থিতিতে পুলিশের সাথে সঙ্গে কথা বলে। পরদিন তৌহিদকে পুলিশ পাহারায় তাদের গাড়িতে করে নোয়াখালী নিয়ে যায়। খোকন পুলিশ ও র্যাবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তৌহিদকে আদালতে সোপর্দ করার অনুরোধ করে। তা সত্ত্বেও তৌহিদকে গুলি করে হত্যা করে হাসপাতালে লাশ রেখে যায়। নীলফামারীর একজন সংসদ সদস্যের গাড়ি বহরে হামলার ঘটনায় অভিযুক্ত বিএনপির 3 স্থানীয় নেতাকে যৌথ বাহিনী গ্রেফতার করে নিয়ে যায়। পরে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে বিরোধী দল আন্দোলন শুরুর পর থেকে গত 31 জানুয়ারি পর্যন্ত বিরোধী দলের 276 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আটকের পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 34 জন। গ্রেফতার করা হয়েছে 29,262 জনকে। প্রিয় সাংবাদিক বৃন্দ, দেশে এখন কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে আমি এখন সে সম্পর্কে কয়েকটি মানবাধিকার সংগঠনের ও সংবাদপত্রের রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরছি। মানবাধিকারের চরম অস্থিতিশীল অবস্থা অতিক্রম করছে বাংলাদেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে দেশে জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের উত্থান হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তৃতীয় শক্তি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অস্থিরতার সুযোগে দেশে ঢালাও অভিযান শুরু হয়েছে। এতে নিরপরাধ লোকজনকে গ্রেফতার করছে আইন শৃঙ্খলা বাহিনী। আবার অনেক সংখ্যালঘু পরিবারের সদস্যদের ধরে শিবির কর্মী বানিয়ে ফেলছে পুলিশ। শিবির কর্মী বানিয়ে ফেলছে পুলিশ। 31 ডিসেম্বর মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি 2013 প্রতিবেদন প্রকাশ করে। এই উপলক্ষে সংস্থাটির কর্মকর্তারা এসব বলেছেন। আশাকের পরিসংখ্যানে জানানো হয় 1 বছরে সারা দেশে 53 জন গুপ্ত হত্যার শিকার হয়েছে। সারা দেশে 53 জন গুপ্ত হত্যার শিকার হয়েছে। রাজনৈতিক সংঘাতে 507 জন নিহত, 72 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সন্ত্রাসীদের হামলায় 3 সাংবাদিক সহ 280 জন আহত, সীমান্তে 26 জনকে হত্যা,
ও 812 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। সূত্র দৈনিক যুগান্তর। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার এক বিবৃতিতে বলেছে, অধিকারের প্রাপ্ত তথ্য অনুযায়ী 25 নভেম্বর থেকে সহিংসতায় 149 জন নিহত এবং 4886 জন আহত হয়েছে। এ সময় 59 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া একই সময়ে 10 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাদের গুম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত 3 জানুয়ারি শুক্রবার সংগঠনটির এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। সূত্র মানবজমিন। নির্বিচারে গ্রেফতার বন্ধ এবং শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রদানের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত 8 জানুয়ারি বুধবার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। সূত্র ইত্তেফাক। বাংলাদেশ সরকারের কঠোর দমন নীতির কারণে 2013 সালের মানবাধিকার পরিস্থিতি মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 21 জানুয়ারি মঙ্গলবার বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়। সূত্র বাংলাদেশ প্রতিদিন। 5 জানুয়ারি একতরফা নির্বাচনের আগের রাত থেকে দেশ জুড়ে সহিংসতায় 315টি মামলা হয়েছে। এসব মামলায় নামে বেনামে আসামি করা হয়েছে 63,000-এরও বেশি লোককে। এই আসামিদের ধরতে চলেছে যৌথ বাহিনীর অভিযান। এই অভিযানে পুলিশের হিসেব অনুসারে চলতি মাসের 10 দিনেই গ্রেপ্তার হয়েছে 22,000-এর বেশি লোক। তবে পুলিশ কর্মকর্তাদের দাবি 22,000-এর মধ্যে নিয়মিত আসামিও রয়েছে। এদিকে যৌথ বাহিনীর অভিযানকে কেন্দ্র করে নিরীহ মানুষকে হয়রানি ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। সূত্র প্রথম আলো। হঠাৎ বেড়ে গেছে কথিত সাদা পোশাকধারীদের তৎপরতা। তাদের এই তৎপরতার কারণে দেশে গুমের ঘটনা বেড়ে গেছে। তারা কখনো নিজেদের সরকারের আইন প্রয়োগকারী সংস্থা র্যাব, কখনো বা ডিবি পুলিশ বলে পরিচয় দিলেও তারা আসলে কারা সে বিষয়টি বছরের পর বছর রহস্য হয়েই থাকে। এক সময় শুধু র্যাবের ওপর গুমের অভিযোগে আনা হলেও এখন ডিবি পুলিশের নামও ব্যবহার করতে শোনা যাচ্ছে। সূত্রগুলো বলছে দেশে গত কয়েক মাসে বেশ কিছু লোক নিখোঁজ ও গুম হয়েছে। সূত্র যুগান্তর। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত 27 জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বৃদ্ধি পাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করা উচিত।
একই সঙ্গে নিরাপত্তা হেফাজত আটক সব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রকাশ্যে নির্দেশ দেয়া। সূত্র ইত্তেফাক। 30 জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর কথিত বন্দুকযুদ্ধ বা গুলি বিনিময়ের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 20। এদেশের 16 জনই রাজনৈতিক দলের নেতা কর্মী। এসব মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বলেছে, বিচার বহির্ভূতভাবে কারো শাস্তি তার প্রাপ্য হতে পারে না। সূত্র প্রথম আলো। সাংবাদিক বন্ধুগণ, দেশের বর্তমান চিত্র যে ভয়াবহ আকার ধারণ করেছে, আমি তার একটি খণ্ডচিত্র তুলে ধরলাম মাত্র। দলীয়করণ ও হীন রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নৈতিক শক্তি ধ্বংস করে ঘাতক বাহিনীতে পরিণত করা হয়েছে। বাইরের নির্দেশনায় গোয়েন্দা সংস্থাগুলোকে গণতান্ত্রিক রাজনীতি দমন ও বিরোধী দল নির্মূলের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সীমান্ত অরক্ষিত রেখে সীমান্তরক্ষী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের অসৎ উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে। জঙ্গিবাদ ও গুরুতর সন্ত্রাস দমনে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠন করেছিলাম। সেই জনপ্রিয় বাহিনীর সুনাম ধ্বংস করে এটিকে গণতান্ত্রিক রাজনৈতিক নেতাকর্মীদের কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার কার্যক্রমকে অপরাধ দমনের চেয়ে গণতান্ত্রিক রাজনীতি দমনের কাজে বেশি প্রয়োগ করা হচ্ছে। শুধু রাজনৈতিক নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও আজ আক্রান্ত ও আতঙ্কিত। দেশ জুড়ে এক চরম অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বিরোধী দলের নেতা কর্মীরা হত্যা, গুম, নির্যাতন ও গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারা বাড়িতে থাকতে পারে না। অনেকের পরিবার ছাত্রখান হয়ে গেছে। স্বজনেরা উৎকণ্ঠায় সময় অতিবাহিত করছে। আক্রান্ত জনপদে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি ধর্ষণের মতো গুরুতর অভিযোগও উঠছে। বাংলাদেশের জনগণ রাষ্ট্রীয় কোনো বাহিনীর বিরুদ্ধে নন, এগুলো জনগণের বাহিনী, কিন্তু অবৈধ সরকারের ক্ষমতা রক্ষায় তাদেরকে আজ জনগণের প্রতিপক্ষে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা খবর পেয়েছি এসব বাহিনীর অধিকাংশ সদস্য বেআইনি জুলুম নির্যাতন চালানোর বিরুদ্ধে, কিন্তু অতি উৎসাহী কিছু কর্মকর্তা তাদেরকে বেআইনি কর্মকাণ্ডে বাধ্য করছে। শুধু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বা রাষ্ট্রীয় সন্ত্রাস নয়, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সশস্ত্র হামলা চালাচ্ছে, খুন করছে, জখম করছে, অত্যাচার করছে, লুটপাট করছে। প্রতিকারের কেউ নেই। আইন শৃঙ্খলা বাহিনী এই দুর্বৃত্তদের সঙ্গে যোগ দিয়ে অত্যাচারে অংশ নিচ্ছে। আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করছেন, তাদের পক্ষেও সাহস করে
সত্য তুলে ধরা এখন কঠিন হয়ে পড়েছে। অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিকারের পথ খুবই সংকুচিত হয়ে পড়েছে। দলীয়করণ ও নানামুখী নিয়ন্ত্রণের মাধ্যমে বিচার বিভাগকে অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীনদের পছন্দ মাফিক রায় ও সিদ্ধান্ত দিতে বাধ্য করা হচ্ছে। বিচার বিভাগীয় কার্যক্রমের মাধ্যমেও কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রীয় নিপীড়নের পথ প্রশস্ত হতে দেখা যাচ্ছে। রাজনৈতিক আন্দোলন ও সন্ত্রাসকে সমর্থক হিসাবে প্রচার করে অবৈধ সরকার রাজনৈতিক দমন পীড়ন, হত্যা, গুম, হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতনের পথ বেছে নিয়েছে। সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে মিথ্যে মামলায় জড়িয়ে সিনিয়র রাজনৈতিক নেতাদের হেনস্থা, হয়রানি করা হচ্ছে। আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ ও মিছিল করতে বাধা দেয়া হচ্ছে। পুলিশ, র্যাব হামলা চালাচ্ছে। ঢাকায় বিরোধী দলের সমাবেশ, গণজমায়েত, জনসভা ও মিছিল করার অধিকার কার্যত হরণ করা হয়েছে। জবরদস্তি ও ত্রাসের এই বেআইনি শাসনের বিরুদ্ধে বাংলাদেশ জনগণ বেশিদিন নীরব থাকবে না। আমরাও নিশ্চেষ্ট বলে থাকব না। গুম, হত্যা, উৎপীড়ন ও বিরোধী দল নির্মূলের এই রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে গ্রেফতার করে বিচারের সোপর্দ করা যায়, কিন্তু বিনা বিচারে হত্যা করলে সেই খুনের বিচার হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের অপহরণ ও গুম বন্ধ করতে হবে। গুমের ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার, হয়রানি বন্ধ এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহার ও মুক্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের দাবি, রাজনৈতিক সভা সমাবেশ ও মিছিলের উপর থেকে সকল বিধিনিষেধ অবিলম্বে তুলে নিতে হবে। দমন পীড়ন বন্ধ করে সকল বন্ধ সংবাদ মাধ্যম খুলে দিয়ে আটক সাংবাদিকদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। জনগণ বর্জিত প্রহসনের নির্বাচন থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের স্থাবর সম্পদ, বাড়িঘর ও উপাসনালয়ে হামলার সুপরিকল্পিত ঘটনার ব্যাপারে বিএনপির উদ্যোগে গঠিত নাগরিক তদন্ত কমিটি কাজ করছে। এসব ন্যাক্কারজনক ঘটনাকে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানির অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। বিভিন্ন স্থানে প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসে লিপ্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। ভয়ঙ্কর সন্ত্রাসীদের একের পর এক জেল থেকে
মুক্ত করার ঘৃণ্য ও ভয়ঙ্কর প্রক্রিয়া বন্ধ করতে হবে। ফেব্রুয়ারি মাস চলছে, এ মাসেই 2007 সালের পিলখানায় 25 ফেব্রুয়ারি 57 জন চৌখস ও মেধাবী সেনা কর্মকর্তা নিহত হন। সেই শোকাবহ দিনে ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ নাচ গানের অনুষ্ঠানের আয়োজনের কথা আমরা শুনেছি। বেদনা বিধুর এই দিনটিতে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে রাষ্ট্রীয় ও ক্ষমতাসীনদের মদতপুষ্ট সন্ত্রাসের মাধ্যমে মানবাধিকারের চরম লঙ্ঘন করে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, অবাধ যে হত্যালীলা চলছে, আমি সেদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করছি। কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রহীন বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচারের অনুপস্থিতিতে অবাধ রাষ্ট্রীয় সন্ত্রাস যেভাবে বেড়ে চলেছে, তাতে এখানে একটি মানবিক বিপর্যয় ত্বরান্বিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার ও রাজনীতির নিষ্ঠুর দলনের পরিণতিতে চরমপন্থী ও জঙ্গিবাদী শক্তির উত্থানের পথ প্রশস্ত করা হচ্ছে। উগ্রবাদী পথে ঠেলে দেওয়া হচ্ছে প্রতিবাদী তারুণ্য ও অবদমিত শক্তিকে। এই হঠকারিতার পরিণাম সম্পর্কে আমি সংশ্লিষ্ট সকলকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা মানুষের জন্য রাজনীতি করি, তাদের সমর্থন আমাদের একমাত্র শক্তি। সেই সমর্থন আমাদেরকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। ভোট ও অধিকার বঞ্চিত মানুষ সুযোগের অপেক্ষায় আছে। আমরা নিশ্চিত, ইনশাল্লাহ তারা এর উপযুক্ত জবাব দেবে। শত উৎপীড়ন সয়ে জীবন দিয়ে আমাদের নেতা কর্মীরা ও সাধারণ মানুষ তাদের আন্দোলন সফল করেছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের হৃদয় ও গণতান্ত্রিক রাজনীতির অভিধান থেকে আওয়ামী লীগের নাম মুছে গেছে। তাদের হাতে রচিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র হত্যার কলঙ্কিত দ্বিতীয় অধ্যায়। এই কলঙ্ক মোচনের জন্য আমরা বারবার তাদের প্রতি সংলাপ শুরু ও সমঝোতায় উপনীত হবার আহ্বান জানিয়ে আসছি। এই আহ্বানে সাড়া দেয়া বা না দেয়া তাদের সিদ্ধান্তের বিষয়। তবে এই দেশকে যে কোনো উপায়ে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতেই হবে। এর জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আজ আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুধু এটুকু জানাতে চাই যে বিএনপি একদলীয় বাকশালী স্বৈরশাসনের ধ্বংসস্তূপ থেকে বহুদলীয় গণতন্ত্র এনেছে। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পুনর্জন্ম দিয়েছে, স্বৈরাচার হটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। জনগণের সমর্থনে বারবার দেশ পরিচালনার অভিজ্ঞ বিএনপি জানে কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হয়। রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কৌশল ও কর্মপন্থা নিরূপণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। রাজনীতি ও ইতিহাস সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে তা থেকে বুঝি যে আজকের সভ্য পৃথিবীতে দু একটি সার্টিফিকেট জোগাড় করে এই অন্যায় ও অবৈধ শাসনকে
প্রলম্বিত করা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন এই স্বৈরাচার ও স্বেচ্ছাচারকে মেনে চলবে না। আমরাও অনির্দিষ্টকাল ধরে শুধু সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়েই যাব এমন ভাবাও কোনো কারণ নাই। তাই সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আবারও আহ্বান জানিয়ে আমার বক্তব্য আজকের মতোই এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রেস কনফারেন্সের বক্তব্য আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে উপস্থাপিত বক্তব্য এখানেই শেষ হলো। আপনারা কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ে, যে বিষয়ে আজকে সংবাদ সম্মেলন, এই বিষয়ে আপনারা কয়েকটি প্রশ্ন করতে পারেন, এক এক করে পরিচয় দিয়ে করবেন। আচ্ছা, জোরে বলেন, একটু জোরে বলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দুটো ছোট্ট কারেকশন আছে, এটা একটু আপনারা দেখে নেবেন। এক হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, যেটা পিলখানা হত্যাকাণ্ড, এটা 2007-এর জায়গায় আপনারা 9 পড়ে নেবেন দয়া করে, 2009 হবে, এটা একটু পড়ে নেবেন। আর নিশ্চেষ্ট বলে ছাপা আছে এখানে, এটা ভুলে, এটা নিশ্চেষ্ট বসে থাকবো না, বসে থাকবো। এই দুটো সংশোধন করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি রাশেদ আহমেদ বিতুল, আমি ডিওএতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির নেতৃত্বাধীন 19 দল আপনারা আন্দোলন করে যাচ্ছেন একটা নতুন নির্বাচনের জন্য। আপনারা কি সরকারকে কোনো সময় বেঁধে দেবেন কিনা, কোন বছরে আপনারা নির্বাচন চান? ধন্যবাদ। এই সরকারের অধীনে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, 5ই জানুয়ারি নির্বাচনে জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে। সেখানে ভোট কেন্দ্রে জনগণ ভোট কেন্দ্রে না যেয়ে। ম্যাডাম, আমার নাম চকর মালিকা। আচ্ছা, আমরা কোনো ভুল করিনি, ভুল করেছে সরকার বা এই অবৈধ সরকার। ম্যাডাম, আমার নাম চকর মালিকা, আমি চ্যানেলাইতে কাজ করি। আপনি বারবারই বলে এসেছেন যে এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি সহ 19 দলীয় জোট। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আপনার দলের সমর্থিত প্রার্থীরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করছে, এই বিষয়টি একটু ব্যাখ্যা দেখেন। উপজেলা নির্বাচন একটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে কিন্তু কোনো দলগত ভাবে হয় না, এখানে দল নয়, এখানে সবাই যে কেউ অংশগ্রহণ করতে পারে। আমরা কোনটার কথা বলেছি? যে নির্বাচনে জাতীয় নির্বাচন, যে নির্বাচনে সরকার পরিবর্তন হয়, সেই নির্বাচনে আমরা বলেছি বিএনপি এবং 19 দল আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, কারণ এদের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। সেই জন্যই প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এবং জনগণ সেটা চায়। ম্যাডাম, একজন করেন। আমি এইচএম সাগর, আমি এশিয়ান টেলিভিশনে আছি। আমি যেটা আপনার একটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে পর্যবেক্ষণ। সেটা হচ্ছে যে খুব সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংস্থা একটি জরিপ চালিয়েছে খুব সম্প্রতি, সেটা হচ্ছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। তো তারা জরিপে যেটা তাদের উঠে এসেছে, সেটা হচ্ছে 69% মত দিয়েছেন যে দেশ ভুল পথে চলছে, এবং এই জন্য তারা দায়ী করেছেন রাজনৈতিক সংঘাত, ঘন ঘন হরতাল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে। এর পাশাপাশি জরিপে যেটা আছে যে 5 জানুয়ারি নির্বাচন হলে, সর্বদলীয় হলে, তাতে আওয়ামী লীগকে ভোট দেওয়া হতো 42.7%, আর বিএনপি কে ভোট দিত 35.1%। এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? আমরা বলেছি যে জনগণ তো প্রমাণ করে দিয়েছে এই নির্বাচনে, 5ই জানুয়ারি নির্বাচনে, যে 5% লোকও ভোট দিতে আসেনি, এবং সকল দলের অংশগ্রহণ করলে আমরা জানি যে বিএনপি এবং জোট এখানে 2/3 মেজরিটি নিয়ে আসতো, সেটা আমরা জানি। কাজে এখানে কোন সংস্থা কোন জরিপ করেছে, এর আগে তো জরিপ করেছে অনেক বেশি। বিএনপি বা জোট পেয়েছিল 60% এবং আওয়ামী লীগ পেয়েছিল অন্তত 20% বা 25%। তো কাজে এই জরিপের কোনো মূল্য নেই। বিএনপি যে ছিল বা জোট যে স্ট্যান্ডে ছিল সেটা সঠিক, এবং নির্বাচন এই দেশে অবশ্যই গণতান্ত্রিক এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য নির্বাচন অত্যন্ত প্রয়োজন। সেই নির্বাচনটা হতে হবে গ্রহণযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য, দেশে এবং বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্য। সেই নির্বাচনটার জন্য কিন্তু বিদেশি সংস্থাগুলো বলেছে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কেয়ারটেকার যে কথাটা বলা হচ্ছে, সেই কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বাংলাদেশে। ম্যাডাম,
ম্যাডাম আমি আর লাভলু 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 কয়েকবার হাত তুলেছে। আর না, বেশ শেষ করুন এটা না। কিন্তু আমরা 29 তারিখে দেখলাম ঢাকার রাজপথে আমরা ঘুরেছি, আপনাদের দলের কোনো নেতা করে পাওয়া যায় না। আপনার পাশে শুধু আপনার কাজের মহিলা পুরুষকে পাওয়া গেছে। আপনার নেতা কর্মীরা দেখুন আমি না এখানে আপনার প্রশ্ন পরিষ্কার, ঠিক আছে, বোঝা গেছে। দেখেন আমাদের নেতা কর্মীরা সবাই ছিল, আপনারা দেখেছেন আমাদের নেতা কর্মীরা সবাই আশেপাশে ছিল, কিন্তু যেভাবে পুলিশ দিয়ে রেখেছিল। তারপরে আপনি বলেন যে 29 তারিখে সেখানে তো ছিল একটা রোড মার্চ ফর ডেমোক্রেসি, এটা ছিল। এখানে তো সকল দলের অংশগ্রহণ শুধু নয়, জনগণের অংশগ্রহণ করার কথা, জনগণ প্রস্তুত ছিল, কিন্তু সরকার সেটাকে অবরোধ করে দিয়েছিল। সরকার অবরোধ করে সবকিছু অচল করে দিয়েছিল, বন্ধ করে, সরকার নিজেই সেটাকে বন্ধ করে দিয়েছে এবং আমাকে পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিল। আপনারা সাংবাদিক ভাইরা সেটা সকলেই সাক্ষী আছেন কিভাবে আমাকে অবরোধ করা হয়েছে। যদি অবরুদ্ধ সরকার যদি ভীত না হতো, সে ছেড়ে দিত, তাহলে দেখতে পারতো যে মার্চ ফর ডেমোক্রেসিতে জনগণ সেই দিন জনস্রোত বয়ে যেত সেদিন। কাজেই আমরা সেই জন্যই বলছি যে জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছিল এবং জনগণ আমাদের সঙ্গে এখনো আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের সঙ্গেই জনগণ থাকবে, কারণ আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, জনগণের পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি আমরা। লাস্ট কোশ্চেন একজন মহিলা, পারভিন। পারভিন ম্যাডাম আমি জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কাজ করি। ম্যাডাম আপনি বলেছেন যে অতি দ্রুত যেন সরকার নির্বাচনের ব্যবস্থা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 5 বছর পর নির্বাচনের প্রসঙ্গ আসবে এবং আমরা বিএনপিকে আমরা কোনো সক্রিয় বা বড় ধরনের আন্দোলনেও দেখছি না। সরকার যদি আপনার দাবি না মানে তাহলে আপনারা কবে আবার সক্রিয় আন্দোলনে যাবেন? আমি বলেছি যে অতি দ্রুত নির্বাচন আমরা চাই এবং আমরা আমাদের কর্মসূচি দিয়েছি, আপনারা দেখেছেন সেদিনও আমরা আমাদের কর্মসূচি দিয়েছি। আমাদের সেক্রেটারি জেনারেল প্রেস কনফারেন্স করে বলেছে যে আমাদের জায়গা দেয়নি, তো জায়গা দেয় না। এখন আপনাকে সমাবেশ করতে জায়গা দেয় না, মিছিল করতে জায়গা দেয় না, আপনাকে অবস্থান করতে জায়গা দেয় না, এই হলো অবস্থা। কিন্তু এই অবস্থা বেশি দিন এরকম ভাবে থাকলে চলবে না, চলতে পারে না। আমরা এখন সংগঠনকে, যেহেতু আমাদের এত নেতা কর্মী জেলে, তারপরে অনেকে মারা গেছে, এগুলোকে আমাদের গুছিয়ে নিতে একটু সময় লাগবে, তো খুব বেশি সময় লাগবে না। এগুলোকে আমরা গুছিয়ে নিয়ে আমরা অচিরেই আমাদের কর্মসূচি, নতুন কর্মসূচি নিয়ে আমরা বাঁচি। ম্যাডাম আমি লোটন একরাম, দৈনিক সমকালে কাজ করি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 18 দলীয় জোটের অন্যতম শরিক জামাত ইসলামকে, এখন 19 দলীয় দল জোট, এই জোটের অন্যতম শরিক জামাত ইসলামকে ছেড়ে আসলে অথবা ত্যাগ করলে তারপরে আপনাদের সঙ্গে আলোচনায় বসবে, এই ব্যাপারে আপনার? ভাই আমরা কার সঙ্গে থাকবো না থাকবো সেটা আমাদের সিদ্ধান্ত, ওদের কোনো সিদ্ধান্ত নয়, কারণ যে তারাও তাদের সঙ্গে ছিল, আমরা কোনো সময়ই নেই। রাজনীতি করে, গণতান্ত্রিক রাজনীতি করে, সকলের রাজনীতি করার যখন অধিকার আছে, কে কার সঙ্গে থাকবে না করবে তারা ঠিক করবে। অন্য কেউ ঠিক করে দেওয়ার, অন্য কোনো ডিকটেশন, কারো ডিকটেশনে বিএনপি চলে না, বিএনপি চলে না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে। অন্য কেউ ঠিক করে দেওয়ার, অন্য কোনো ডিকটেশন, কারো ডিকটেশনে বিএনপি চলে না, বিএনপি চলে না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।